নমস্কার, গল্প ঘরে আপনাদেরকে স্বাগত। আজকের উপস্থাপনা আশাপূর্ণা দেবীর আবৃত্তা। চলুন শুরু করা যাক। হাওড়া স্টেশনের সেই ঘড়ির নিচটায় হঠাৎ দেখা হয়ে গেল দুজনের, একেবারে মুখোমুখি। দাঁড়িয়ে পড়ল দুজনেই স্টিল ফটোর মতো। অথচ এই দেখা হয়ে যাওয়াটা আশ্চর্যের কিছু নয়, বরং এতদিনের মধ্যে একদিনও যে দেখা হয়ে যায়নি এটাই আশ্চর্য। দেখা হয়ে যাবারই তো কথা, দুজনকেই তো দৈনিক দুবার করে হাওড়া স্টেশন মারিয়ে যাওয়া আসা করতে হয়। তবে এই যাতায়াতের গতি প্রকৃতিতে কিছুটা পার্থক্য আছে। একজন রিক্সা থেকে কলকাতায় আসে তার রাইটার্স বিল্ডিংয়ের পরিচিত খুপড়িটায় এসে বসতে, আর অন্যজন কলকাতা থেকে শ্রীরামপুর যায় তার বিজয়নলিনী বালিকা বিদ্যালয়ের সেকেন্ড দিদিমণির পোস্টটা বজায় রাখতে। শুধু রাখতেই বা বলি কেন, মন প্রাণ ঢেলে খাটতেই। ঢালতে তো হবেই মন প্রাণ, অদূর ভবিষ্যতে যখন প্রধানার পদে বসার আশা রয়েছে। মাথার ওপর থেকে ছাদটা উড়ে গেছে বলে কি দুঃখে বিচলিত হয়ে পায়ের তলার মাটিটাও পায়ে ঠেলে সরিয়ে দেবে? ছাদটা যখন ছিল তখন মুক্তিকে কলকাতায় আসতে হতো না। মুক্তির দৌড় ছিল তখন রিষ্যা থেকে শ্রীরামপুর, শ্রীরামপুর থেকে রিষ্যা। এখন কলকাতা থেকে শ্রীরামপুর, শ্রীরামপুর কলকাতা। অমিতাভর জীবনের অন্তর্লোকে যাই ঘটুক, বহির্জীবনে তার কোনো প্রকাশ ঘটেনি। অমিতাভ আগে যেমন এখনও তেমনই। সেই তার 5 পুরুষের ইতিহাসমণ্ডিত রিষ্যার বাড়ি থেকে 8:40 লোকাল ধরে হাওড়া এসে পড়া জনসমুদ্র ঠেলতে ঠেলতে গন্তব্যস্থানে পৌঁছানো, আবার সন্ধ্যা 7:12 গাড়িতে চেপে বসা। অবশ্য ট্রেনের স্ট্রাইক, বাস বিভ্রাট, স্টেশনে জনতার প্রতিরোধ এসব ব্যতিক্রম আছেই। তবে এতদিনের মধ্যে কোনো দিনই দেখা হয়ে যায়নি। প্রথম দিকে ছিল শঙ্কিত অবস্থা, পাছে দেখা হয়ে যায়, পাছে দেখা হয়ে যায়। দেখা না হতে হতে এই আতঙ্কের পরের স্টেজটা এসে দাঁড়ালো। যদি দেখা হয়ে যেত, যদি দেখা হয়ে যেত, হলে কি লাভ হবে তা জানা নেই। তবু যেন একটা রোমাঞ্চকর প্রত্যাশায় অগাধ অচেনা মুখের ধারে আশেপাশে একটা চেনা মুখের ছায়া খুঁজে ফেরা। আবার এও যেন হয়েছে। দেখা হয় লাভ কি? কথা তো বলা যাবে না। দেখতে পেলে তো না দেখার ভান করে মুখ ফিরিয়ে চলে যাবে বই অন্য নয়। দুজনের মধ্যেই একই সন্দেহের ভাবনা, এছাড়া আর কী বা ভাববে? বিগত ইতিহাস তো তিলমাত্র আশা আশ্বাসের সঞ্চয় রেখে দেয়নি। প্রতিটি দিনে সেই ঘৃণা, বিদ্বেষ, অসন্তোষ, অসহিষ্ণুতা, লাঞ্ছনা, অপমান যদি কেউ লিপিবদ্ধ করে রাখত, একটা প্রেমভঙ্গের উপন্যাস তৈরি হতে পারত। অবশেষে আইনের সাহায্যে বিচ্ছেদ, যেন আগুনে শান্তি জল পড়া, যেন দুরন্ত বিকারগ্রস্ত রোগীর ওপর মৃত্যুর স্তব্ধতা নেমে আসা। অমিতাভ ভেবেছিল মুক্তি নিশ্চয়ই ওর ওই বিজয়নলিনী বালিকা বিদ্যালয়ের চাকরিটাতেও জবনিকা পাত করে দিয়ে এই রিষ্যা শ্রীরামপুর লাইনটাকেই ত্যাগ করবে। কিন্তু লোক পরম্পরায় জানতে পেল না, মুক্তি সে আসনে দিব্যি অচল অটল আছে। বিস্মিত হলো। তারপর আস্তে আস্তে বিষয়টা কেটে গিয়ে যেন একটা সুখের স্বাদ সঞ্চিত হতে থাকলো। আছে, ধারে কাছেই আছে। হয়তো কিছুক্ষণ আগে ট্রেনের এই কামরাটাতেই উঠেছিল, এই সিটটাতেই বসে গেছে। খুনি নাকি খুনের জায়গাটার প্রতি একটা তীব্র আকর্ষণ অনুভব করে, জায়গাটাকে দেখতে যায়। কে জানে তেমনই কোনো মনস্তত্ত্ব কাজ করছিল কিনা এই দুটো মানুষের মধ্যে। তা ওরা একটা খুন তো করেছে, সাধু ভাষায় বলতে চাও তো হত্যা। নিহত ভালোবাসার সেই শবদেহটাকে কবরে পুঁতে দিয়ে তবে ছেড়েছে। কিন্তু ঠিক এই মুহূর্তে যখন পরস্পরের মুখোমুখি দুজোড়া চোখে চোখ যে বিদ্যুতের ঝলকানি খেলে গেল, তার মধ্যে নির্মল খুশি ছাড়ার কিছুই আভাস দেখা গেল না। ঘৃণায় নয়, বিদ্বেষের নয়, হিংস্রতার নয়, না। কেউই কাউকে না দেখার ভান করে মুখ ফিরিয়ে চলে গেল না। দুজনেই একসঙ্গে একই কথা বলে উঠল, এই সময়। কিন্তু এই প্রশ্নধ্বনি এ কথা ব্যক্ত করে বসল না, এরা এই দুই বিচ্ছিন্ন দ্বীপের অধিবাসী জীব দুটো 4.5 বছর পরে কথা বলল পরস্পরের সঙ্গে। মুক্তি একটু হেসেই বলল, কারণটা অবশ্য দুঃখের, সেক্রেটারির মা মারা গেছেন। অমিতাভ বলল, তাহলে দুজনেরই পটভূমিকা মৃত্যুর। ডিপার্টমেন্টের বহুদিনের পুরনো দারোয়ান, আরে তুমি তো জানোই সুখদেও, তার মৃত্যুর অপারে আজ আর কাজ করা হলো না। মুক্তি আর একটু হেসে বলল, অফিসের আর কার নাম না জানি, মারা গেল। অবশ্যই বয়স হয়েছিল সুখদেওর। অমিতাভ হেসে উঠে বলল, স্কুল সেক্রেটারির মায়েরও বয়স হয়েছিল, অর্থাৎ পাল্লাটা সমানই রইল। আবার হেসে উঠল দুজনে, যেন প্রথমটা এরকম একটা আলগা খাপছাড়া প্রসঙ্গ পেয়ে স্বস্তি বোধ করলো দুজনেই। তারপর অমিতাভ হঠাৎ বলে বসলো, বাড়ি ফেরার তারা আছে নাকি? মুক্তি চকিতে একবার ওর দিকে তাকালো, তারপর অন্যদিকে চেয়ে শিথিল শিথিল গলায় বলল, না তারা আর কি। অমিতাভ ওর ওই অন্যদিকে ঘোরানো মুখটার দিকে তাকিয়ে হঠাৎ বোকার মতো বলে উঠল, মানে দেরি হলে বাড়িতে ভাববে টাববে না তো? বলে ফেলেই বুঝলো কি বোকার মতো হলো কথাটা। তা মুক্তি হেসে ফেললো, বলল, কে ভাববে? বৌদি। তারপর বলল, বৌদি তো জানিও না যে সেক্রেটারির মা হার্ট ফেল করেছেন। ভাবতে হবে, শিডিউল টাইম ওভার হবার পর ভাবতে চেষ্টা করবে। অমিতাভ এবার সাহসী হলো, ব্যাগ্র খুলে বলল, তাহলে চলো না কোথাও একটা বসে যাক।
মুক্তি ব্যঙ্গ করল না, প্রতিবাদও করল না, শুধু তেমনই ভাবছাড়া আলগা গলায় বলল, বসা আবার কোথায় যাবে? জায়গার অভাব কি? অমিতাভ ওর দিকে একটা বদ্ধগভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, সেই সব জায়গাগুলো তো কোথাও চলে যায়নি। মুক্তি আবার একটু হাসলো। তা বটে, জড়বস্তুরা আর পালাবে কোথায়? একটু এদিক ওদিক তাকালো, হাতের ব্যাগটা দোলাতে দোলাতে বলল, বসে কি হবে? কিছু না, এমনি। অমিতাভ যেন এই জনারণ্যের মধ্যে স্বস্তি পাচ্ছে না। অমিতাভ বলল, হওয়ার কিছু নেই। ভাবছিলাম আমারই বা এক্ষুনি ট্রেন ধরতে গিয়ে কী হবে। তীব্র আকাঙ্ক্ষায় নয়, তীব্র বাসনায় নয়, শুধু এমনি দুজনে গিয়ে বসলো একটা রেস্তোরাঁয়, যেখানে অনেক দিন আগে অনেকবার এসে বসেছে ওরা। রিকশা থেকে কলকাতা তো মুক্তিকে আসতেই হতো। হরদম ছুটির দিন হলেই চলে আসতো দুজনে। অমিতাভ অবশ্য বলতো, ছুটির দিনে আবার সেই হাওড়া স্টেশন ভাবলে মেজাজ খারাপ হয়ে যায়। আর মুক্তি বলতো, আর আমার ছুটির দিনগুলোয় আমার ওই রিকশার বাড়ি বসে থাকার কথা ভাবলে মেজাজের পাড়া 105 ডিগ্রিতে চড়ে যায়। অতএব ছুটির দিনে অমিতাভকেই আবার হাওড়া স্টেশন দর্শনে আসতে হতো, আর সেই সূত্রেই এখানে ওখানে চা খেতে খাবার খেতে ঢোকা। গল্প ঘরে এতক্ষণ আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর আবৃত্তি। আজকের জন্য বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।